প্রধানমন্ত্রী সহ সবাই। আমাদের দিদি যখন যুবশ্রীর টাকা বাড়াতে ব্যস্ত, তখন ওদের মোদী গ্যাসের দাম বাড়াতে ব্যস্ত। আমাদের দিদি যখন কৃষক বন্ধুর টাকা বাড়ানোর জন্য ব্যস্ত থাকেন, তখন এদের মোদী পেট্রোলের দাম বাড়ানোর জন্য ব্যস্ত থাকেন। আমাদের দিদি যখন সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্রকল্পের টাকা পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য ব্যস্ত থাকেন, তখন এদের মোদী বিভিন্ন দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য ব্যস্ত থাকেন। তাই আপনাদেরকে বলবো যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সারা পশ্চিম বাংলার মানুষের জন্য, সারা পশ্চিম বাংলার আবহাওয়ার জনসাধারণের জন্য 100টারও বেশি প্রকল্প করে মানুষের কাছে পৌঁছে গেছেন, আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী 4 মে পার্থ হাজারীকে আমরা ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করিয়ে বিধায়ক নির্বাচিত করে আমরা বিধানসভায় পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করে আগামী 4 মে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। এই আশা করে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, গুরুজনদের নমস্কার, প্রণাম, শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, মামাটি মানুষ জিন্দাবাদ। পার্থ হাজারী ধন্যবাদ। তার সমর্থনে একটি পথসভার আয়োজন করা হয়েছে বালিপুর বাজারে। মূল্যবান বক্তব্য রাখার জন্য আমি উত্তম সাময়ী আছেন, উত্তম সাময়ী, তিনি অন্যতম নেতৃত্ব বালিপুর অঞ্চল উত্তম সাময়ী মহাশয় এখন বক্তব্য রাখবেন খুব সংক্ষেপে। এই কারণে বলতে হচ্ছে অনেক আমাদের যুবকরা আছেন, আমাদের প্রার্থী আছেন, মূল্যবান সময় আর অন্য জায়গায় যাবেন, তিনি বক্তব্য রাখবেন। সবাইকে আমাদের এই প্রিয় প্রার্থী, এই মাটির প্রার্থী, এই মাটির মানুষকে, এই ভূমিপুত্রকে একবার দেখতে চাই যে একদম একটা বুথ লেভেল থেকে উঠে এসেছি। তাই এখন বক্তব্য রাখার জন্য আমাদের এই অঞ্চলের অন্যতম নেতৃত্ব গ্রাম পঞ্চায়েতের সদস্য ফারুক মুন্সি মহাশয়কে অনুরোধ করছি। নমস্কার, আমি বালিপুর অঞ্চলের পক্ষ থেকে আমাদের প্রার্থী ভাই পার্থকে এবং এখানে উপস্থিত আছেন আমাদের ভাই গোপাল রায় এবং আরও অনেক নেতৃত্ব এখানে উপস্থিত আছেন। তার সঙ্গে আছেন আমার এখানকার সব প্রিয় কর্মী, সংগ্রামী সাথী, এলাকার মানুষ এবং এখানকার দোকানদার। সবাইকে প্রীতি বালিপুর অঞ্চলের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি সামান্য গুটি কয়েক কথা বলবো, কারণ আপনারা যাদের কথা অধীর আগ্রহে শোনার জন্য বসে আছেন তাদের কথা শুনবেন। আমরা শুধু এই 5 বছরের কথা বলতে চাই, কারণ অনেক কথাই শুনেছে। আমরা এই 5 বছর একটা বিশাল খারাপ অবস্থার মধ্যে দিয়ে চলছি বালিপুর অঞ্চলের মানুষ। কারণ ভুল করে হোক, যাই করে হোক, আমরা ওই বিজেপির প্রার্থী বিমান ঘোষকে জিতিয়ে ফেলেছিলাম। তারপরে কি দেখলাম, আমাদের এলাকার এমএলএদের যে উন্নয়ন, সেই উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে। মানুষ একটা সই করার জন্য যে তার জরুরি কাজে যে প্রয়োজন, তাকে আমরা কোনোদিন পাইনি। আমরা কোনো কথা বলার এখানকার মানুষের যে প্রয়োজন, সেই প্রয়োজনে সেই এমএলএকে পাওয়া যায়নি। তাহলে আমরা একটা বিরাট ভুল করে ফেলেছি। ভুল তো মানুষেরই হয়, সেই ভুল আমাদেরকে শুধরে দিতে হবে। তাই সময় এসেছে শুধরানোর। আমাদের প্রিয় প্রার্থী পার্থ হাজারীকে জিতিয়ে বাংলার মা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করে বাংলায় আবার নতুন করে জনজাগরণ সৃষ্টি করে আবার আমাদের মমতা ব্যানার্জিকে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করে আমরা ছাড়ব, এই শপথ আমাদের নেওয়ার দিন এসে গেছে। তাই বলি যে আমরা অনেক কিছুই 5 বছরে দেখলাম। কাজীকে দেখলাম, সেই সিপিএমের আর্মাদ বাহিনী, যাদেরকে সিপিএমরা নিয়ে লুট তরাজ, এই দোকানদারদের উপরে ঝামেলা, সবকিছু অন্যায়, অত্যাচার, লুট, ব্যভিচার,
যারা করেছে তারা আজ বিজেপি হয়ে ঘুরে বেড়াচ্ছে। পরশুদিন দেখলাম আমাদের এই দাসপুর থেকে যাচ্ছে ঢাক ঢোল পিটিয়ে, এবং তারা রাস্তায় যে চলছে তারা মাটিতে পাটাও ভালো করে দিতে পারছে না। কেমন তাদেরকে এমন নেশা করিয়েছে, নেশাগ্রস্ত হয়ে গেছে তারা তারা কথা বলতে পারছে না, মাটিতে পা দিতে পারছে না, তাই ঢাক ঢোল বাজিয়ে তাকে নিয়ে যেত। আবার এটাও দেখলাম এক একটা পাড়ায় যখন ঢুকতে যাচ্ছে বলছে না ও পাড়ায় যাওয়া যাবে না, অন্য পাড়ায় চলো। আমরা তো কই আমাদের প্রার্থীকে কথা বলিনি, কারণ মানুষের উপর আমাদের বিশ্বাস আছে, আমাদের প্রার্থীকে ভোট দেবে। একবার ভুল করেছে আর ভুল করবে না, কিন্তু তাদের মানুষের প্রতি বিশ্বাস নেই। হঠাৎ করে দেখলাম আমাদের পাড়ার দিকে ঢুকতে গেল, তাকে টেনে নিয়ে অন্যদিকে চলে গেল। তাহলে আমরা কি বুঝলাম? যেটা মুষ্টিমীয় কিছু মানুষকে নিয়ে চলতে চায়। এই ভুলটার বাংলার মানুষ, খানাকুলের মানুষ বা আমাদের এই বাড়িপুর তাঁতি সালের মানুষ আর এই ভুলটা করবে না। তাই সবাইকে আমার অনুরোধ করব, আমি বেশি বক্তৃতা দেব না, শুধু বলবো যে আগামী নির্বাচনের দিন ঘাসের উপরে জোড়া ফুল চিনলে ছাপ দিয়ে আমাদের ভাই পার্থকে জেতাতে হবে। কারণ আমাদের ঘরের ছেলে আপনারা দেখছেন এবং আপনাদের সঙ্গে থেকে কথাও বলছেন, সেটা কত শান্তপ্রিয় এবং খুব শান্ত মানুষ। সেই মানুষকে আর আমাদেরকে যেতে হবে, কারণ আমাদেরকে কিছু কাজ করাতে হবে, কাজের জন্য আমাদেরকে সেই মানুষটাকে জেতাতে হবে। এই কথা বলে সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। মাইকে তান্ত্রিক গোলযোগ হচ্ছে, আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি এখন আপনাদের সামনে বক্তব্য রাখার জন্য এই অঞ্চলের লড়াকু সভাপতি, যে দীর্ঘদিন থেকে এই পতাকা উন্নয়নের পতাকা, এই আমাদের কৃষকের পতাকা, সমস্ত পতাকাকে কাঁধে নিয়ে প্রত্যেকটা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন, সুবক্তা নুরে আলম মল্লিক মহাশয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। নমস্কার। ফুরসুরা বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ হাজারী মহাশয়ের সমর্থনে আজকের এই পথসভা। এই সভায় উপস্থিত আছেন বিধানসভার প্রার্থী, আমাদের সকলের প্রিয় কাজের মানুষ, এই এলাকার ভূমিপুত্র পার্থ হাজারী মহাশয়, এবং উপস্থিত আছেন উচ্চতম নেতৃত্ব গোপাল ভাই সহ সমস্ত তৃণমূল কংগ্রেসের সভ্যবৃন্দ, এবং সর্বোপরি সামনে যারা বসে আছেন তৃণমূল কংগ্রেসের প্রধান সৈনিক, পথ চলতি মানুষ, বালিপুরের ব্যবসায়ী বৃন্দ সহ সকলকে বালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। বন্ধুগণ, আপনারা জানেন 2026 বিধানসভা নির্বাচন, সেই নির্বাচন উপলক্ষে তৃণমূল কংগ্রেসের সমস্ত সৈনিক আমাদের নেত্রী মমতা ব্যানার্জির যে 96টা প্রকল্প তিনি সর্বসাধারণ মানুষের জন্য নিয়োজিত করেছেন, সেই গাড়ি সামনে নিয়ে আমরা মানুষের দুয়ারে যাচ্ছি যে আমাদের আপনারা ভোট দিন, কারণ আমরা উন্নয়ন করেছি। আর যদি ভারতীয় জনতা পার্টির কথা বলা হয়, নিশ্চয়ই আপনারা জানেন 2019 সালে লোকসভা নির্বাচন হয়েছিল। সেই লোকসভা নির্বাচনে 18 জন সাংসদ এই বাংলা থেকে ভারতীয় জনতা পার্টির, তারা দিল্লিতে গিয়েছিলেন। আমরা কি পেলাম তাদের কাছ থেকে? আপনাদের একটু বলি,
আমরা পেয়েছিলাম 3-4টে হাফ প্যান্টওয়ালা মন্ত্রী পেয়েছিলাম, আমরা একটা পূর্ণ মন্ত্রী পাইনি। এবং তাদের কি কাজ ছিল? বাংলার মানুষকে বঞ্চিত করতে হবে, সেটাই তাদের মূল কাজ ছিল। সমস্ত উন্নয়নটাকে স্তব্ধ করে দিতে হবে, সেটাই তাদের মূল কাজ ছিল। বাংলার মানুষকে ভাতে মারতে হবে, সেটাই তাদের মূল কাজ ছিল। 100 দিনের কাজকে বন্ধ করে দিতে হবে, সেটাই তাদের কাজ ছিল। জল জীবন মিশনকে বন্ধ করে দিতে হবে, সেটা তাদের কাজ ছিল। এইভাবে একটার পর একটা উন্নয়নকে তারা স্তব্ধ করে দিয়ে বাংলার মানুষকে পেটে মারার তারা চিন্তা ভাবনা করেছে। কোন উন্নয়নের কাজ হয়নি। 18 জন সাংসদ বিজেপি তারা শুধুমাত্র বাংলাকে অপমান করার কাজে লাগিয়েছে। তারপরে আমরা কি দেখলাম? 2019 সালের লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে আমরা দেখলাম সেই 18 জন থেকে 12 জনই নেমেছে যে ভারতীয় জনতা পার্টির সাংসদ। তাদের কি কাজ? তাদের সেই একই ধরনের কাজ, বাংলাকে বঞ্চিত করা, একটা পূর্ণ মন্ত্রী না হওয়া, কয়েকটা হাফ টাইম মন্ত্রী তারা বাংলার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে আর সাম্প্রদায়িক কথা বলছে, বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করছে। এটাই তাদের মূল কাজ। তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বাংলার মানুষকে বুঝতে হবে এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এটা কাজী নজরুল ইসলামের বাংলা, এটা রামকৃষ্ণর বাংলা। এই বাংলা তারা কালিমাপ্ত করার চেষ্টা করছে। আপনারা জানেন আমাদের এই দেশের রাজা রামমোহন রায় ভারত প্রতীক হিসেবে যারা আমরা সারা বিশ্ব চিনি, তাকে তারা অপমান করছে। ভাবতে হবে এই ভারতীয় জনতা পার্টি দলটা কত বিষাক্ত দল। এদের একটাই কাজ সাম্প্রদায়িক বিষ ছড়ানো, দেশে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা আর মানুষকে উৎকণ্ঠার মধ্যে রাখা। একটার পর একটা নানান ধরনের পরিকল্পনা করছে আর মানুষকে রাস্তায় লাইন দিয়ে দাঁড় করিয়ে রেখেছে। কখনো আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে, কখনো ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে হবে, কখনো নোটবন্দি করা হচ্ছে ইত্যাদি ভাবে একটার পর একটা প্রকল্প এইভাবে মাধ্যম দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তারা রেখেছে। আর আমাদের বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তিনি সেই প্রকল্পের মাধ্যম দিয়ে মানুষকে পরিষেবা দিচ্ছে। আপনারা বলুন, আমাদের বাড়ির ছেলে মেয়ে যদি কোথাও কোনোভাবে অসুবিধার সম্মুখীন হয়, কে দেখে? এই বাংলার নেত্রী মমতা ব্যানার্জি তিনি দেখেন। আজকে পরিযায়ী শ্রমিক যারা আছেন তারা অন্যত্র কাজকর্ম করেন, সেখানে তারা আহত হচ্ছে, তাদেরকে কে নিয়ে আসার ব্যবস্থা করছে? এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এই তৃণমূল কংগ্রেসের দলের সৈনিক বৃন্দ। আজকে বন্যা হলে কে দেখে? এই তৃণমূল কংগ্রেসের সৈনিক বৃন্দ। আজকে খরা হলে কে দেখে? এই তৃণমূল কংগ্রেসের সৈনিক বৃন্দ। আজকে ভাবতে হবে বাংলার মানুষকে। বাংলার মানুষের ভাবার সময় এসেছে যে ভারতীয় জনতা পার্টিকে কিভাবে বিসর্জন দেওয়া যায়। আজকে বলুন, বিমান ঘর 5 বছর এখানে আছে, কি উন্নয়ন করেছে? এই পুরসুরার আপনাদেরকে ভাবতে অনুরোধ করছি। কোথাও উন্নয়নের ছিটেফোঁটা আপনারা দেখতে পাচ্ছেন? কোথাও উন্নয়নের কোনো ছিটেফোঁটা নাই। একবার করে আসে, এই ভোট হয়েছে, দেখা যাচ্ছে 2-3 মাস ধরে একবার করে আসছে। সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ, যে মানুষগুলো দিন আনে দিন খায়, তাদের সমস্ত কাজকর্মকে বন্ধ করে দিয়ে মদ খাইয়ে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার চেষ্টা করা হচ্ছে। আজকে ভাবতে হবে কোন উন্নয়ন করার জন্য আমাদের এই পরশুরার মানুষ বিমান বাবুকে তাকে পাঠিয়েছিল আমাদের এই রাজ্য রাজধানীতে, কিন্তু আমরা কি দেখলাম? কোন উন্নয়ন তিনি করতে পারেননি। তিনি শুধুমাত্র সাম্প্রদায়িক প্রচার ছাড়া আর কোনো কাজ করতে পারেননি। আজকে ভাবতে হবে।
আমরা কাকে ভোট দিয়েছি? আমরা কি তার জন্য তাকে ভোট দিয়েছিলাম যে আপনারা একবার করে আসবেন আর বলবেন হিন্দু আর মুসলমান, হিন্দুস্তান পাকিস্তান, এইটা করার জন্য আপনাকে ভোট দিয়েছিলাম? আপনারা প্রশ্ন করবেন না? আজকে এসআইআর চলছে, কত মানুষের মৃত্যু হয়েছে, কত বিএলওরা মারা গেছে, কত সাধারণ মানুষ মারা গেছে। আজকে আমাদেরকে বলতে হচ্ছে বা আজকে আমাদেরকে প্রমাণ দিতে হচ্ছে, বছরের পর বছর এই ভারতবর্ষে বসবাস করে আমাদেরকে বলতে হচ্ছে আমি নাগরিক, প্রমাণ দিতে হচ্ছে আমাদেরকে। দুঃখের বিষয়, এই প্রশ্নটা করবেন না আপনারা? বিমানবাবুকে বলবেন না যে আমাদেরকে প্রমাণ দিতে হবে এখনো? তাহলে কার ভোটে আপনি জয়লাভ করেছিলেন? এই প্রশ্নটা আপনারা করবেন না? আপনারা প্রশ্ন করবেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে যে কার ভোটে আপনি জয়লাভ করে প্রধানমন্ত্রী হয়েছেন? এই প্রশ্ন আপনারা করবেন না? আপনারা তো বাংলার মানুষ, আপনারা তো বাঙালি। আজকে বাঙালিরা যখন অস্তিত্বহীনের অবস্থায় পৌঁছেছে, তখন ভারতীয় জনতা পার্টি চুপ করে বসে আছে, বলছে নির্বাচন কমিশন এইগুলো করছে। আরে ভারতীয় জনতা পার্টি, এই বিজেপি দল, তারা যেমন করে নির্বাচন কমিশনকে বলছে, নির্বাচন কমিশন তাই করছে। আমরা যে ছোটবেলা থেকে দেখছি এবং আমরা শুনছি যে ভারতবর্ষের ইতিহাসে এই ধরনের নির্বাচন কেউ দেখেনি, যে একটার পর একটা আমলা থেকে শুরু করে সমস্ত পদাধিকারীকে ওলট পালট করে দিচ্ছে। এটা ভাবতে লজ্জা হচ্ছে। এটা কি? এটা যাকে বলা হয় অঘোষিত একটা রাষ্ট্রপতি শাসন চলছে বাংলায়। আজ বাংলার মানুষ, আপনারা গদিয়ে উঠবেন না, আপনারা উন্নয়নের কথা বলবেন না, আপনারা উন্নয়ন নেবেন না। আপনাদেরকে ভাবতে অনুরোধ করছি। একটা শ্রেণীর মানুষ ভুল বোঝাচ্ছে, বলছে আমরা চাই না এই উন্নয়ন, চাই না আমরা চাকরি চাই। তাহলে গরিব খেতে খাওয়া বঞ্চিত মানুষ, যাদের বাড়িতে যোগ্য কেউ নাই, কৃষিজীবী মানুষ, তারা কি উন্নয়ন নেবে না? তারা লক্ষ্মী ভান্ডার নেবেন না? তারা যুবসাথী নেবেন না? তারা কৃষক বন্ধু নেবেন না? আপনাদেরকে বলতে হবে, নিশ্চয়ই নেবেন। আজকে দেখছি কোথাও কিছু না পেয়ে ভুল বোঝাচ্ছে যে আলুর দাম কোথায় গেল, আলুর দাম চেপে রেখে দিয়েছে। আজকে ভাবতে হবে ভাই, আর কৃষক ভাইকে বলছি আপনাদেরকে ভাবতে হবে, ভারতবর্ষের সমস্ত রাজ্যে এখন আলু চাষ হয়। তারপরে আমরা কি দেখছি, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত বর্ডারগুলোকে বন্ধ করে রেখে দিয়েছে এবং অতিরিক্ত ফলনও হয়েছে। বাংলাদেশের সঙ্গে ঝগড়া, শ্রীলঙ্কার সঙ্গে ঝগড়া, পাকিস্তানের সঙ্গে ঝগড়া, তার কোথায় যাবে মালগুলো? আপনাদেরকে ভাবতে হবে। কিন্তু আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, তিনি আলু কেনার ব্যবস্থা করে দিয়েছেন। আপনাদেরকে ভাবতে হবে যে আমরা কাকে ভোট দিয়েছি। এই ভারতীয় জনতা পার্টি, এই একজন ব্যক্তি বিমান বসুকে আমরা ভোট দিয়ে কিছু পাইনি। তাই আগামী বিধানসভা নির্বাচন আসছে, প্রত্যেকের কাছে অনুরোধ, আমাদের ঘরের ছেলে, আমরা যে কোনো সময় তাকে পাবো, আমাদের হাতের কাছে পাবো। আমরা যে ভুল করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাদেরকেই করতে হবে। আমি ভারতীয় জনতা পার্টির যে সমস্ত কর্মী আছে তাদের কাছে অনুরোধ করছি, আপনারাও ভাই বাঙালি, আপনারাও ভাবুন, আপনারা ভাবতে শুরু করুন যে আমরা যে ভুল পথে যাচ্ছি সেই ভুলটা আপনারা শুধরে নিন। এবং আমার যারা মামুন আছে ভারতীয় জনতা পার্টির বাড়িতে, তাদের কাছে আমি অনুরোধ করব, হয়তো আপনাদেরকে বলবে লক্ষ্মী ভান্ডার নিয়ে আপনারা ভোট দেবেন না। আমি বলতে চাই সেই বোনেদের, সেই মায়েদের আমি বলতে চাইছি, মা, এটা হচ্ছে কোনো দান নয়, এটা আপনাদের অধিকার। সেই অধিকার আপনারা নিন এবং ভারতীয় জনতা পার্টি বা আপনাদের পরিবারের কারোর কথা আপনারা শুনবেন না। আপনারা নিজেদের অস্তিত্ব বজায় রাখার জন্য, আপনাদের হাতের পয়সা যাতে অটুট থাকে সেটা বজায় রাখার জন্য আগামী যে বিধানসভা নির্বাচন আছে 29শে এপ্রিল, সেই বিধানসভা নির্বাচনে আপনারা আমাদের ঘরের ছেলে, আপনাদের ঘরের ছেলে পার্থ হাজারী মহাশয়কে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়লাভ করুন। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বন্ধুগণ,
এতক্ষণ ধরে বিস্তারিতভাবে বক্তব্য রাখলেন। এবার আমাদের যারা সবার মধ্যমণি এখানে আছেন তারা বক্তব্য রাখবেন। আমরা একটু নড়ে চড়ে বসি। যতই নিত্যযাত্রীরা করুক হামলা, কৃষক বাঁচাবে বাংলা। যতই করুক হামলা, কৃষক জেতাবে বাংলা। যতই করুক হামলা, আবার ছাত্র জেতাবে বাংলা। যতই করুক হামলা, লক্ষ্মী ভান্ডার পাবে, আবার জেতাবে বাংলা। বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার বক্তব্য রাখেন। আরে এদিকে চলে আসুন, যারা এদিক ওদিক চলে যাচ্ছেন কেন ভাই? এবার বক্তব্য রাখার জন্য দীর্ঘক্ষণ আমাদের সভা চলছে। অনেক বক্তা বক্তব্য রেখেছেন, আরো অনেক বক্তা রয়েছেন, কিন্তু অন্য কর্মসূচি থাকাই আমাদের অন্য সুবক্তা আছেন, এখানে উপস্থিত হয়েছেন। আরামবাগ সাংগঠনিক জেলার অন্যতম নেতা, প্রাক্তন কর্মাধ্যক্ষ, হুগলি জেলা পরিষদের অধ্যাপক ডক্টর গোপাল রায় মহাশয়। গোপাল রায় মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বালিপুর বাজার, যে পবিত্র বালিপুরের মাটি, সেই পবিত্র মাটিতে আজকের যে পথসভা, সেই পথসভার সম্মানীয় সভাপতি দাদা গুপি হাম্বির মহাশয় উপস্থিত আছেন। পুরসুরা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের তথা আমাদের নয়নের মণি, আমাদের সর্বজন বিদিত নেত্রী, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির শ্রেয়ধন্য প্রার্থী, আপনাদের বাড়ির ছেলে, ঘরের ছেলে পার্থ হাজারি উপস্থিত আছেন। এই এলাকার বিভিন্ন নেতৃবৃন্দ, আমি কারো নাম বলছি না, অনেকেই আছেন। দর্শক আমার সামনে যারা আপনারা আছেন, তৃণমূল কংগ্রেসের একান্ত আপন নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, এই এলাকার ব্যবসায়ী সমিতির বিভিন্ন দোকানদারবৃন্দ, পথচালিত মানুষবৃন্দ, সকলকে আমি আমার যথাযোগ্য স্থানে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম, কৃতজ্ঞতা ও সালাম জানাই। দীর্ঘক্ষণ থেকে পথসভা চলছে। আপনারা পূর্ববর্তী বক্তাদের বক্তব্য আপনারা শুনছিলেন। আমি শুধু একজন তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসাবে, মমতা ব্যানার্জির একজন ফেরিওয়ালা হিসাবে, বা এই এলাকার আপনাদের কারো ভাই হিসাবে, এই এলাকার আপনাদের বাড়ির ছেলে হিসাবে শুধু আপনাদের কাছে দুটো কথা বলতে এসেছি। বাংলার জনগণ মন অধিনায়িকা, বাংলার অগ্নিকন্যা বলতে পারেন, বাংলার তাঁতের শাড়ি পরা মহিলাটি বলতে পারেন, বাংলার হাই চপ্পল পরা মহিলাটি একদিকে বাংলার প্রতিটা বাড়িতে বাড়িতে উন্নয়ন পৌঁছে দিচ্ছে, আর একদিকে বাংলার এই বিজেপির নেতারা, দিল্লি থেকে আসা বিজেপির নেতারা কুৎসা রটিয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির বিরুদ্ধে। আমি বলতে এসেছি, এই এলাকার যিনি বিধায়ক আছেন, দীর্ঘ 5 বছর বিমান বাবু এই এলাকার বিধায়ক ছিলেন। এই এলাকায় দাঁড়িয়ে এই এলাকার যারা বিজেপির লিডার আছেন, এই এলাকার যারা ব্যবসাদার বৃন্দ আছেন, আপনারা একটা প্রকল্পের নাম বলুন, যেই প্রকল্প বালিপুরের এই বাজারে, বত্রিশনু বাজারে বিমানবাবু করে গেছেন। দীর্ঘ 5 বছর শুধু আপনাদের হিন্দু মুসলিমে ঝগড়া লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছে। দীর্ঘ 5 বছরে শুধু রামের নাম নিয়ে রাম রাম করে করে হিন্দুদের খেপিয়ে গেছেন। আমি আপনাদের কাছে বলতে এসেছি, ওনারা শুধু বলছেন আপনারা কি, আমরা নাকি রাম ভক্ত, আমরা নাকি হিন্দুত্বে বিশ্বাসী। আমি কাদের কাছ থেকে হিন্দুত্বে বিশ্বাসী আপনারা শিখতে এসেছেন? এই এলাকার যারা সনাতন ধর্মের আমার বাবারা আছেন, মায়েরা আছেন, আমি তাদের কাছে জানতে এসেছি। এই এলাকার যারা আমার মতো সনাতন ধর্মী হিন্দুরা আছেন, তাদের কাছে বলতে এসেছি, আপনারা যখন রামনবমী আসেন, আপনারা রামনবমীর দিনে আপনারা কি করেন? রামকে আপনারা ভালো কাপড় জামা পরে আপনারা
হাতে ডালি নিয়ে ফুলের মালা নিয়ে আপনারা রামনবমীর পুজো দিতে যান। আর এই এলাকার যারা বিজেপি, যারা হিন্দুত্বে বিশ্বাসী, তারা কি করেন? এই এলাকার যারা বিজেপির নেতা, তারা দেখবেন গলায় একটা গেরুয়া কাপড় পরে আর এক গ্লাস মদ খেয়ে বা খান্তি খেয়ে জয় শ্রীরাম বলে। এদের কাছ থেকে আমরা হিন্দুত্ব শিখতে আসবো না? আমরা যারা হিন্দু, আমরা যারা রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করেছি, তারা এদের কাছ থেকে হিন্দুত্ব শিখবে। আমি দেখেছিলাম, আমার যখন ছোট ছিলাম, আমার ঠাকুমা বলতো, আজকে রামনবমী, আজকে মাছ খাবি না, আজকে ডিম খাবি না, মাংস খাবি না, চল গোপাল একটু পুজো দিয়ে আসবি আমার সাথে। একদিকে দেখতাম আমার ঠাকুমার হাতের ডালি, একদিকে দেখতাম ফল নিয়ে, ফুল নিয়ে, বা হাতে ডালি নিয়ে বা ডান হাতে ডালি নিয়ে, আর একদিকে দেখতাম আমার হাতটা ধরত। আমি খালি পায়ে ঠাকুমার পায়ে পায়ে হেঁটে আমি সেই রামনবমীর মন্দিরে যেতাম। আর ঠাকুমা বলতো, হাত জোর করে বস গোপাল, এই রামনবমীর দিনে শ্রীরামকে বল যে গোপাল আমাকে বড় করো, আমি যেন বড় হই, আমি যেন মানুষের মতো মানুষ হই। আর এই এলাকার যারা বিজেপি করছেন, তারা রামের চন্দ্রের নাম নিয়ে, আমরা যারা সনাতন হিন্দু ধর্মে বিশ্বাসী, সেই রামের নাম নিয়ে কি করছে? এক গোলা মদ খেয়ে একটা উড়ুনি গায়ে দিয়ে জয় শ্রীরাম বলছে। ধিক্কার জানাতে এসেছি এই সমস্ত বিজেপির সনাতন ধর্ম বিশ্বাসী, বিজেপির হিন্দু ধর্ম নিয়ে বলছে। লজ্জা করে না আপনাদের? মমতা ব্যানার্জি দিবারাত্রি 10 কোটি মানুষকে পরিষেবা দিচ্ছেন। মমতা ব্যানার্জি বলছেন যে বিজেপিকে, সিপিএমকে, তৃণমূল জানার দরকার নেই, বাড়িতে বাড়িতে পরিষেবা পৌঁছে দিতে হবে। বাড়িতে বাড়িতে বোনেরা যাতে লক্ষ্মীর ভান্ডারটা ভালো করে পায়, সেই এলাকায় দৃষ্টি দিতে হবে। কে বিজেপি করছে বা তৃণমূল করছে, তাদের বাড়িতে সবুজ সাথী সাইকেলটা গেছে কিনা সেইটা দেখতে হবে। মমতা ব্যানার্জি আপনাদের বাড়িতে একের পর এক প্রকল্প পৌঁছে দিচ্ছেন। আর দিল্লি থেকে যারা অমিত শাহ, দিল্লি থেকে যারা নরেন্দ্র মোদীরা, তারা এসে বাংলাকে বঞ্চনা করে একের পর এক প্রকল্প বন্ধ করে দিচ্ছে। এই এলাকার যারা আছেন, এই এলাকার মানুষ যারা আছেন, এই এলাকার যারা সচেতন মানুষ আছেন, তাদের কাছে অনুরোধ করতে এসেছি, আপনাদের বাড়ির ছেলে হিসাবে বিমান ঘোষের লোক যেই দিন এই এলাকায় আসবে, সেই দিন আপনাদেরকে তাদেরকে ধরতে হবে, তাদেরকে বলতে হবে 100 দিনের কেন টাকা বন্ধ হয়ে আছে, 100 দিনের কাজটা কেন বন্ধ করে দিয়েছেন বিজেপি, কেন 100 দিনের কাজ আমরা করতে পারছি না। 5 বছর বিমান ঘোষ, আমরা তোমাকে ভোট দিয়েছি, 5 বছর এমএলএ করেছি, তার ফলস্বরূপ এই পুরসুরে বিধানসভায় 100 দিনের কাজ বন্ধ হয়ে গেছে। আর মমতা ব্যানার্জি আপনাদের বাড়িতে একের পর এক প্রকল্প পৌঁছে দিচ্ছে। আপনাদেরকে কোশ্চেন করতে হবে, আপনাদেরকে কোশ্চেন করতে হবে। 100 দিনের টাকা শুধু নয়, কেন ইন্দিরা আবাস যোজনা, যেই বাড়ি মাটির বাড়ি যাদের আছে, সেই বাড়িগুলো কেন টাকা বন্ধ করে দিল? কেন মমতা ব্যানার্জিকে সেই টাকা রাজ্য থেকে দিতে হবে? সারা জীবন তো কেন্দ্রীয় সরকার দিচ্ছিল, মমতা ব্যানার্জি সেই টাকা দিচ্ছে। বিজেপির যারা প্রচারে প্রচারে যাবে, তাদেরকে বলতে হবে ইন্দিরা আবাস যোজনার টাকা বন্ধ কেন? আপনাদের বলতে হবে বাচ্চা বাচ্চা অঙ্গনওয়াড়ির ছেলেপুলেরা যারা আপনাদের বাড়িতে পড়াশোনা করতে যায়, মায়ের কোলে চেপে দিয়ে আসে, কেউ মায়ের সাথে হাতে হাত ধরে অঙ্গনওয়াড়ি স্কুল যায়, তাদের জন্য যে খাদ্যের বরাদ্দ ছিল, সেই খাদ্যের বরাদ্দ বন্ধ করে দিয়েছে এই নরেন্দ্র মোদী বিমান ঘোষেরা। আপনাদেরকে কোশ্চেন করতে হবে যে কেন এই অঙ্গনওয়াড়ি স্কুলের খাদ্য বন্ধ হয়ে গেল, জবাব দিতে হবে বিমান ঘোষ। আর কি বলতে হবে? আর আপনাদেরকে বলতে হবে মমতা ব্যানার্জি প্রকল্প, রাজ্য সরকারের যে প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, বৌদিমণি নিচ্ছে 1,500 টাকা, আর আপনি কি করছেন? বৌদিমণি সেই টাকা নিয়ে আপনাকে রান্না করে খাওয়াচ্ছেন, আর আপনারা মমতা ব্যানার্জির গোষ্ঠীর উদ্ধার করে দিচ্ছেন। এ কেমন নীতি? আগে আপনাদেরকে লক্ষ্মীর ভান্ডার বা বিধবা ভাতার টাকাটা নেওয়া বন্ধ করুন আপনার বাড়িতে, তারপরে মমতা ব্যানার্জির বিরুদ্ধে করবেন, মমতা ব্যানার্জির বিরুদ্ধে কথা বলবেন। এরা কিছু করে না, এরা কিছু করে না। ভোট আসছে, মমতা ব্যানার্জি প্রকল্প কি দিয়েছে?
মমতা ব্যানার্জির যুবসাথী করে দিয়েছে। আপনাদের ছেলেদের ব্যাংক অ্যাকাউন্টে যারা পড়াশোনা করছে তাদেরকে বলছে সব সময় বাবাদের মায়েদের কাছে হাত পাততে হবে না, তোমাদের জন্য আমি 1,500 টাকার ব্যবস্থা করে দিচ্ছি, তোমরা বাসে করে কলেজে যাবে, ইউনিভার্সিটিতে যাবে। আর এরা কি করছে শুনে রাখুন, আপনার বাড়ির আমার বাড়ির ছেলেদেরকে ভোট আসছে, বলছে অমুক ক্লাবে গিয়ে বলছে 50,000 টাকা দিচ্ছি, তোরা মদ মাংস খা। আর মমতা ব্যানার্জি আপনাদের ছেলেদের জন্য পড়াশোনার জন্য টাকা দিচ্ছে। বিমান ঘোষ যাবে আপনাদের পাড়ায় পাড়ায়, আপনাদের বাড়ির যেসব কম বয়সী ছেলে আছে তাদেরকে টাকা দিয়ে, এলাকায় টাকা দিয়ে, মদ মাংস দিয়ে বলবে বিমান ঘোষকে ভোটটা দিন। আপনাদেরকে সচেতন থাকতে হবে। একদিকে মমতা ব্যানার্জির উন্নয়ন, আর একদিকে বিজেপির মিথ্যাচার। একদিকে মমতা ব্যানার্জির প্রতিটা মানুষকে পরিষেবা দেয়া, একদিকে মমতা ব্যানার্জি প্রতিটাই 10 কোটি মানুষ কি করে ভালো থাকে তার জন্য দিবারাত্রি চিন্তা। আর একদিকে দিল্লি থেকে এসে বাংলার সংস্কৃতি কৃষ্টি ধ্বংস করে দিয়ে যাওয়া। তাই আপনাদেরকে বলছি, এইবারে আমাদের সৌভাগ্য, পুরসুরা বিধানসভায় এমন একজন প্রার্থীকে আপনারা পেয়েছেন, দীর্ঘদিন লড়াই আন্দোলন করেছেন, যাকে তার সহধর্মীকে পর্যন্ত সিপিএম এর হাতে খুন হতে হয়েছে, তার ছোট্ট বাচ্চা দুটো ছেলে ছিল। আপনারা অবাক হয়ে যাবেন, আমি যখন বৌদি মারা যায় আমি তখন ছুটে গিয়েছিলাম, তখন যে পার্থদার ছেলে তারা হাঁটতে পর্যন্ত ঠিক করে পারেনি, এই পার্থ হাজারী ওয়াইফকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল। পার্থদা সেই দিন ভেঙে যায়নি। পার্থদা সেই থেকে মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করে, মমতা ব্যানার্জির আদর্শকে সাথে নিয়ে পতাকাটা বহন করে নিয়ে গেছিল। আজকে সেই ছেলে আপনাদের কাছে প্রার্থী হয়ে এসেছে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি পার্থ হাজারীকে আপনাদের কাছে পাঠিয়েছেন। তাই বিমান ঘোষের কথা আমার মনে আছে, বিধানসভা 2021 বক্তব্য রাখছিল যে উত্তর পাড়া থেকে দিলীপ যাদব এসে কেন এই পুরসুরায় দাঁড়াবে। আরামবাগ সাব ডিভিশনের কেউ ছিল না, আরামবাগ সাব ডিভিশনের বিমান ঘোষকে জয়লাভ করান। আজকে আপনাদের কাছে করে জোরে বলতে এসেছি, আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, মমতা ব্যানার্জি আপনাদের সেই কাতর আবেদন শুনে আপনাদের বাড়ির ছেলে পার্থ হাজারীকে, আপনাদের ভূমিপুত্রকে এইবারে প্রার্থী করেছে। আর বিমান ঘোষটা এলে আপনাদেরকে বিমান ঘোষকে বলতে হবে এইবারে আমাদের ভূমিপুত্র প্রার্থী হয়েছে, আমরা ভূমিপুত্রকে জয়লাভ করে বিধানসভায় পাঠিয়ে দিয়ে মমতা ব্যানার্জির হাতটাকে শক্ত করব। তাই আপনাদের কাছে করে জোরে অনুরোধ করি, আপনারা ভূমিপুত্র এবং পার্থদার মতো একজন সাধারণ বাড়ি থেকে উঠে আসা ছেলে, পার্থদাকে যখনই আপনারা ফোন করবেন সব সময় ফোনে পাবেন। আপনারা যে বিমান ঘোষকে সই করার জন্য গোয়ার যেতে হয় বা আপনারা পাচ্ছেন না, সেইটা মমতা ব্যানার্জি বুঝতে পেরে আপনাদের বাড়ির প্রার্থীকে ক্যান্ডিডেট করেছে। তাই আপনাদের কাছে করে জোরে বলতে এসেছি, আগামী 29 এপ্রিল আমাদের যে ক্যান্ডিডেট আছে পার্থ হাজারী, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির সে অদম্য প্রার্থী, সেই প্রার্থীকে আপনারা জয়যুক্ত করে বিধানসভায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে বুঝিয়ে দিতে হবে এই পুরসুরার মাটি তৃণমূলের ঘাঁটি, এই পুরসুরার মাটি মমতা ব্যানার্জির মাটি, এই পুরসুরার মাটি অভিষেক ব্যানার্জির মাটি। তাই আপনারা ওই দিন সবাই শপথ নিতে হবে। শুধু আপনারা নিলে হবে না, আপনাদের সকলকে শপথ নিতে হবে। হাটে বাজারে, গ্রামে গঞ্জে, বাড়িতে, পাড়ায় পাড়ায় বলতে হবে ভূমিপুত্র পার্থ হাজারীকে ভোট দিন, ভূমিপুত্র পার্থ হাজারীকে ভোট দিন, ভূমিপুত্র পার্থ হাজারীকে ভোট দিন। বহিরাগত বিমানকে, এই যে বিমান আকাশে, পুরসুরের আকাশে যে বিমান হাটে বাজারে উড়ার চেষ্টা করছে, সেই বিমানের ডাঙা ওই দিন ভেঙে দিয়ে আমরা গোঘাটের বুকে ফেলে দিয়ে আসবো বিমানকে। এই শপথ আপনাদেরকে নিতে হবে। তাই আর বেশি কিছু বলছি না, পার্থ হাজারীকে জয়লাভ করে ওই দিন আপনাদের এই এলাকায় এসে আবার সবুজ আবির আমরা সবাই মিলে মাখবো, এই আশা রেখে সকলকে আমি আমার যথাযোগ্য স্থানে সম্মান, ভালোবাসা, শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। ধন্যবাদ। দীর্ঘক্ষণ সুবক্তা গোপাল রায়, ডক্টর গোপাল রায়, তিনি বক্তব্য রাখলেন। আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এরপর যার বক্তব্য আপনারা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমাদের প্রিয় প্রার্থী, তার আগে আমরা একটু স্লোগান দিয়ে নিই, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস।
মমতা জিন্দাবাদ, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, পার্থ হাজারি জিন্দাবাদ। পুরসভা বিধানসভায় জিতবে কে? পুরসভা বিধানসভায় জিতবে কে? পুরসভা বিধানসভায় জিতবে কে? বন্দে মাতরম। এরপর আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের মাটির মানুষ, ভূমিপুত্র এলাকার মানুষ, সকলের পরিচিত, যে দীর্ঘদিন ধরে পায়ে হেঁটে, সাইকেলে হেঁটে, ঘুরে ঘুরে যে দলকে সংগঠিত করেছে, যার পরিবারের কথা শুনলেন, যে নয় নয় করে 10 থেকে 11 বার মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নেত্রী অগ্নিকন্যা আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, যেনাকে বাই নেম মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে সবাই ছিলেন। আপনারা একটু বসে পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসে পড়ুন। এখন বক্তব্য রাখার জন্য আমি মাইক্রোফোন আমাদের প্রিয় প্রার্থী পার্থ হাজারির হাতে তুলে দিচ্ছি। নমস্কার। আজ আমরা বালিপুর বাজারে এসেছি আমাদের সকলের সঙ্গে। আমরা এই মিটিং করার আগে, পথসভা করার আগে আমরা আজকে বসেছিলাম আমাদের সমস্ত কর্মীবৃন্দ থেকে নিয়ে। আমরা এখানে উপস্থিত আছেন আমাদের এই অঞ্চলের সভাপতি ও এই অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং 5টা অঞ্চলের কোর কমিটির সদস্য গোপী আহমেদ এবং হীরাদা, এবং এখানে বহু নেতৃত্ববর্গ এই বালুপুর অঞ্চলে উপস্থিত আছেন এবং তার সঙ্গে উপস্থিত আছেন গোপাল রায় মহাশয়। আমরা শুধু আপনাদের কাছে বলতে এসেছি যে উন্নয়নের কথা গোপালদা বলে গেল, আপনাদের সব বলে গেছে। লক্ষ্মী ভান্ডার থেকে, যুবসাথী থেকে, ভূমিহীন থেকে সমস্ত মানুষ সবাইকে মমতা ব্যানার্জি দিচ্ছে। আপনারা সবাই নিচ্ছেন, কেউ বলতে পারবেন না যে আমাকে দল দেখে মমতা ব্যানার্জি দিচ্ছে। কে সিপিএম করে, কে বিজেপি করে, কে তৃণমূল করে, কে এসআই করে, কে আরএসএস করে, ওইসব কিন্তু কেউ দেখে না। মাননীয় মুখ্যমন্ত্রী সকলকে এই লক্ষ্মী ভান্ডার, যুবসাথী, ভূমিহীন সমস্ত কিছু যা প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী সবটাই কিন্তু সবাই পাচ্ছে। আর আমরা এই সময় আপনাদের কাছে এসেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়নগুলো আপনারা নিচ্ছে, আর যে বিধায়ক ছিলেন বিমান ঘোষ 5 বছর এইখানের বিধায়ক ছিলেন, সে কি দিল আপনাকে? সেইটার খোঁজ তো আপনাকে নিতে হবে। তিনি 5 বছরে কত লক্ষ টাকা তার বিধায়ক ফান্ডে এসেছেন, সে বিধায়ক ফান্ড থেকে কি খরচা করেছে। আজকে ঢাক ঢোল পিটিয়ে চাষা 10 জন আর 10 জনকে নিয়ে 20 জন মিলে হাঁটছে, চাষা বাজাচ্ছে এত জোরে, ঘর থেকে যদি ছাগলও বাঁধা থাকে সেই ছাগল দড়ি খুলে ছুটছে। মানে চাষার আওয়াজে সবাইকে বেরোতে হবে। সে চাষার আওয়াজ বার করার যাবে না কেন? চাষার আওয়াজ অনেকদিন 5 বছর মানুষ শুনেছে, দেখেছে। এখন তুমি চাষা নিয়ে আসো আর ঢোলে নিয়ে আসো, তোমার ডাকে মানুষ বেরোবে না, ছাগল বেরোবে, গরু বেরোবে, এরা ছুটে বেরোবে। কেন? ওদের আওয়াজ এতই কানে লাগবে, ওরা বেরিয়ে পড়বে, গোয়াল থেকে বেরোবে, ঘর থেকে বাঁধা থাকলে বেরিয়ে পড়বে। কিন্তু যারা মানুষ তারা বেরোবে না। কেন? তারা চেয়েছিল একটা বিধায়ক তার কাছ থেকে কিছু পাবে, কিছু পায় না, কিছু পায় না, সময়ে দেখতে পর্যন্ত পায় না, বন্যায় কোনোদিন দেখা যায় না। এটা আপনারা বলছেন। সেই বিমান বাবুকে বলতে চাই, আপনি যত তৃণমূলের এই মানুষদের দেখবেন, আজকে বালিপুরে যে মানুষগুলো দেখছেন সেই মানুষগুলোকে দেখবেন আর লুচির মতন ফুলবেন আর বড় বড় তাসা ঢোল এনে বাজাবেন, কিছু লাভ কিছু হবে না। কেন? মাননীয় মুখ্যমন্ত্রীর 15 বছরের উন্নয়নের সঙ্গে মানুষ জড়িয়ে গেছে। এই ব্যবসাদার বৃন্দ, আমি সমস্ত ব্যবসাদার ভাইদের কাছে গেছি, তাদের অনেক বক্তব্য আমরা শুনেছি, আমরা কথা দিয়েছি। আমি আজকেও দাঁড়িয়ে কথা বলছি
4 তারিখের পর ভোটের রেজাল্ট হবে, আর তা থেকে 1 মাস সময় নেব। এই রাস্তায় বাস চলবে, এই রাস্তা দিয়ে বাস যাবে, এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র ছাত্রীরা বাসে চলে যাবে। এদের একটাই দাবি যে আমাদের রাস্তায় যেন বাস চলে। বেকার এই স্কুলের ছাত্র ছাত্রীরা যায়, যেভাবে যায় ঝুলে ঝুলে যায়, আমাদেরও কষ্ট লাগে। আমরা চাইব এই রাস্তায় বাস চালিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি আপনাদের কথা দিচ্ছি, কিন্তু উন্নয়ন যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছে আপনারা কিন্তু সকলেই পেয়েছে। শুধু আপনাদের কাছে হাত জোর করে শুধু একটাই কথা বলবো, আপনারা দেখবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রার্থী, এই বিধানসভার প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী 294টা আসনেরই প্রার্থী। আপনারা দেখবেন, আমরা আপনাদের কাছে এর আগেও এসেছি, আবার আসবো, দোকানে গেছি, আরো যাব। আপনারা কিন্তু আর একটা টিম আসছে, ঘরে ঘরে চলে যাচ্ছে, বলছে আমরা 3000 দেবো, ওরা 1500 দিচ্ছে, ওরা 1700 টাকা দিচ্ছে, আমরা 3000 দেবো। আজকে বিমানবাবুকে বলতে চাইছি, আপনি যেই বাড়িতে বলছেন 3000 টাকা দেবো, আপনি কেন 2 বছর আগে এসে বললেন না? আপনি আজকে ভোটের সময় এসে বলছেন 3000 দেবো, মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে না। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলে সেটা করে, আর আগে দেয় তবে বলে। আপনারা বলছেন আমাদের ভোট দিন, আমরা এটা দেবো, কোনটা দিয়েছেন? নরেন্দ্র মোদী তো অনেক কিছু কথা বলে গেছিল, পুরসুরে এসে অনেক কথা বলে গেছে, আবার কলকাতায় এসে বলে গেছে আর নয়, এই তৃণমূল আর নয়। আমি বিজেপি হিসাবে বলতে চাই বিজেপি দলকে যে তৃণমূলকে এই কথা বললে আর হবে না। আপনি যতই বলেন আর নয় তৃণমূল, আমি বলছি বিজেপি আর নয়। আর বিমানবাবুর এই লাশ আসা হবে এই বিধানসভার পর, বিমানবাবুকে আর এইখানে দেখতে পাবেন না। আর বিমানবাবু আসবে না, নরেন্দ্র মোদীও আসবে না, অমিত শাহ আসবে না। ওনারা ভোটের সময় আসবে, অনেক কথা বলবে, অনেকভাবে অনেক কথা বলবে, এইটা আপনাদেরকে শুনতে হবে। আপনাদের কাছে শুধু হাত জোর করে বলতে চাইছি, বিমান ঘোষ যদি আসে আপনারা তাকে প্রশ্ন করবেন 5 বছরে আপনি এই বালিপুরে অঞ্চলের তারে কি করেছেন, এই বালিপুর বাড়ির তারে কি করেছেন, কার বাড়িতে গেলেন বন্যার সময়, কার বাড়িতে গিয়ে বলেছেন দিদি ভাই আমরা সংসারটা চলছে না, এ নিন আমি আপনাকে 1 বস্তা চাল দিলাম, এ নিন আপনি 1 বস্তা ডাল দিলাম। কাকে বলেছে? আপনি কাউকে বলেন। আর দেখুন এই তৃণমূলের ভাইয়েরা এই বন্যাতে কিভাবেই না খেটেছে। মানুষ ওপার থেকে আসতে পারে না, এপারে নৌকো নিয়ে গেছে, বাড়িতে বাড়িতে গেছে, যে মানুষের পাশে থেকেছে। আপনি কিন্তু থাকেননি, আপনি কিসের তারে ভোট চাইবেন, কোনটা করেছে? তাই আপনাদিকে বলতে চাই, বিমান ঘোষ যাই বলুক না কেন আপনারা কেউ শুনবেন না। যেটা গোপালদা বলছিল বিমান আর উঠবে না, এটা তো সত্যি আমরা জানি। বিমানের নামটা পুরসুরায় থাকবে না, বিমান বলতে কিছু থাকবে না, শুধু একটাই বিমান থাকবে, সেটা হচ্ছে দমদমের বিমান থাকবে, এই পুরসুরার বিমান থাকবে না। পুরসুরার বিমান আপনারা দেখতে পাবেন না। ও অনেক কিছু বলবে, ও অনেক কিছু বলতে চাইবে, ওর কথায় মানুষ আর কানে নেয় না। বলেছি রাস্তা দিয়ে যাবেন দেখবেন 4 জন কি 5 জন। কার্যালয় বন্ধ হয়ে গেছে জানেন তো, কালকে আমরা কার্যালয় খুলেছি, ওদের কার্যালয় বন্ধ হয়ে গেছে, ও কার্যালয় আর থাকবে না। মানুষ নেই, মানুষ ওর পাশে নেই, ওকে আর চেনে না, ওকে আর কথা শুনবেও না, ও কোথাও দেখতে পাবেন না। এবার আসবে, কখন আসবে, তিরিং তিরিং করে আসবে আর তিরিং তিরিং করে পালাবে, তাছাড়া ওনার আর কাজ এই পুরসুরের মাটিতে নেই। যতই আমি বলতে চাই, আমাদের সনাতন ধর্ম ভাইদের বলতে চাই, আমি সংখ্যালঘু ভাইদিকে বলতে চাই, ওনারা আসবে দাঙ্গা লাগাবার ব্যবস্থা করতে। আমি অনেক বাড়িতে গেছি,
একই দেখতে চাইছি, সাইডে আমার সংখ্যালঘু ভাইদের বাড়ি, আবার দেখছি আমার হিন্দু সনাতন ধর্মের বাড়ি। তাদের তো কোনো অসুবিধা হয় না, আর আপনি কোথা থেকে এসে শুধু অসুবিধায় বার করে দিচ্ছেন। শুভেন্দু অধিকারী বলে দিচ্ছে মন্দিরে ঠাকুর ভেঙে দিয়েছে, মন্দিরে এই ভেঙে দিয়েছে। ওদের নীতিটাই হচ্ছে এইটা ধর্ম বিবাদ করে দিবে। আমি তো বালিপুরে অনেক মানুষের বাড়িতে গেছি, এখন তো কিন্তু আরো যাব। যা দেখছি বালিপুরের মানুষ হিন্দু মুসলিম সবাই একসঙ্গে কত সুন্দর বসবাস করছে। বাজারে আসছে, একই দোকানে একই জায়গায় বসে কত সুন্দর বন্ধুত্ব চা খাচ্ছে। এ ওকে খাওয়াচ্ছে, ও তাকে খাওয়াচ্ছে, আর আপনারা কি করছেন? বাইরে থেকে আসছেন, শুধু দাঙ্গা লাগিয়ে দিচ্ছে। বিমান বসের দেখেছেন তো বিমান বস কি করেছে? বালিপুরে ছাড়াও যে হেলানে একটা পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্পে কদিন আগে দেখেছেন ব্যানার পড়েছে, ব্যানার মন্দির, দুর্গা মন্দিরকে ভেঙে পেট্রোল পাম্প করছে। আবার একটা দেখছি নতুন একটা আসছে, যত দিন যাচ্ছে বিমান বসের আসল চরিত্রটা বেরোচ্ছে। যেখানে মন্দির ছিল সেই মন্দিরটা ভেঙেছে, জোর জবরদস্তি যারা অভিযোগ করতে গেছে তাদেরকেও রাস্তায় মারধর করে মেডিকেলে ভর্তি ছিল, তারা অভিযোগ পর্যন্ত করেছে। ব্যবসাদার ভাইয়েরা অভিযোগ পর্যন্ত করেছে। এই তো বিমানের আচার। যে মন্দির ভেঙে যে পেট্রোল পাম্প করে সে কি ধর্ম নিয়ে কি কথা বলবে? এইটা আপনাদেরকে বুঝতে হবে না? আপনারা যাবেন হেলানে বাজারে, যেটা পেট্রোল পাম্প হয়েছে, আপনারা জানবেন এখানে ছিল কি থাকে না। কারা ব্যানার মারছে? ওনার মন্দিরের নিয়ে কে ব্যানার মেরেছে? উনার দলের লোক মারছে, ওনার দলের লোক। এই লোককে আর ভোট দেবেন না। এই বিমান ঘোষকে আমরা দেখতে চাই না। এই বিমান ঘোষ আমাদের কিছু করে না। আবার কৃষ্ণকান্তর নামেও টাকা নিয়েছে, সেটাও আসছে, দেখবেন আমাদের কাছে আছে। তার বাড়ির লোক বলছে, আমাদিকে বলেনি, সে প্রকাশ্যে ক্যামেরার মাধ্যমে বলছে টাকা নিচ্ছে। ভদ্রলোক মারা গেল, হার্ট অ্যাটাক করে মারা গেছে। তাকে এমএলএ করবে বলেছিলেন, 40 থেকে 50 লোক বিমান ঘোষ নিয়েছে, 50 লক্ষ টাকা। কৃষ্ণকান্ত আমাদের রামমোহন টুয়ে, এই রামমোহন টুয়ে, এই তো বিমানের আচার আছে, আপনারা জানবেন না? বহু আছে, এর খাতা খুললে খাতা শেষ নেই। আর বিমান ঘোষ আমার বাড়ির নিয়ে কথা বলছে। বিমান ঘোষকে আমি বলে দিতে চাই, তুমি আমার বাড়িতে ঢুকছো, তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি যদি এরপরও যদি বাড়ির নিয়ে ঢুকতে চাও, তোমার বাড়িতেও আমি ঢুকবো, তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। তুমি এমনি মানুষের সঙ্গে নেই, মানুষের জনসংযোগে নেই। 5 বছরের মধ্যে 4.5 বছর দেখা যায় না, মানুষ হচ্ছে। আমরা বলছি তাহলে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। আপনাদের কাছে বলতে চাইছি, এই বিমান আর নয়, এই বিজেপি আর নয়, এই আমাদের আপনারা সাথে থাকবেন। আবার আমরা বালিপুরে আসবো। আপনাদের কাছে শুধু একটাই, মাননীয় মুখ্যমন্ত্রীর যে উন্নয়নের কথা আপনারা সকলেই বাড়িতে যাবেন। বাড়িতে যে উন্নয়নের কথাগুলো আপনার ফ্যামিলিকে জিজ্ঞেস করবে। একটা বাড়িতে 8 থেকে 9 হাজার টাকা করে পায়। কেউ কৃষক বন্ধু পাচ্ছে, কেউ ভূমিহীন পাচ্ছে, কেউ যুবসাথী পাচ্ছে, কেউ লক্ষ্মী ভান্ডার পাচ্ছে, কার মা বিধবা ভাতা পাচ্ছে, কার মা বার্ধক্য ভাতা পাচ্ছে। একটা বাড়িতে যদি হিসেব করে দেখবেন 12,000, 9,000, 10,000 টাকা প্রতি মাসে যাচ্ছে। এটা আপনারা বলবেন না? যাবেন না বাড়িতে? বলবেন তো মাননীয় মুখ্যমন্ত্রী কি দেয়, কি আমাদের বাকি রেখেছে দিতে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমাদের আর একটা প্রোগ্রাম আছে, আমরা বেরিয়ে যাব। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। হট হট হট
উন্নয়নটা দেখে নিন, আরে নিজের ভোট নিজে নিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। এবার আমাদের সভাপতি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের সভা শেষ করব। আজকে আমাদের এই পথসভা আমরা এখানেই শেষ করলাম। নমস্কার। দেখলেন পুরসুরা বিধানসভার বন্দে মাতরম, কংগ্রেস জিন্দাবাদ, মা বোনেদের বলে দিন, যুবদের শিখিয়ে দিন, আগিয়ে দিন, হাতে বলে দিন, ভাইদের বলে দিন। দাদা কি বলবেন আজকে সারাদিন কি কি প্রোগ্রাম করলেন বা মূলত এখানে পথসভার কারণ? আমরা সকাল থেকে প্রোগ্রাম আজকে চলছে। আজকে করুণায় প্রচার হয়েছে সকালের দিকে। আমরা রামমোহনপুরে কর্মীবৃন্দদের নিয়ে আমরা বসেছিলাম, আবার আমরা বালিপুরে কর্মীদের নিয়ে বসেছিলাম 5টা অঞ্চলে। এরপরে আমরা এখানে পথসভা করলাম। তো মূলত এই যে প্রচার সারছেন তার মধ্যেখানে দেখা যাচ্ছে কোথাও আপনি রান্না করছেন বা কোথাও রুটি বেলে দিচ্ছেন, সেই নিয়ে কিন্তু বিজেপির প্রার্থী তিনি কিন্তু বলছেন যে রান্নাঘরে ঢুকছে মা বোনেদের পুরসুরার মানুষকে বলবো সাবধানে থাকতে, থালা বাসন ঘটি বাটি চুরি করে নিতে পারে। কি বলবেন? দেখুন, আমরা মানুষের বাড়িতে যাচ্ছি, কাঠের উন প্রায় উঠে গেছিল, গ্যাসের হাহাকার চলছে, গ্যাসের দাম বেড়েছে, মানুষ গ্যাস পাচ্ছে না, তার জন্যে কাঠের উনুনে রান্না করছে। আমরা সেই মায়েদের কাছে যাওয়ার তারে মায়েদের সঙ্গে আমরা একটু রান্নাতে সামিল হয়েছিলাম এবং আমার মায়ের কেউ একজন মানে পেঁয়াজ বাটছে, তার পেঁয়াজ আমি শিল দিয়ে পেঁয়াজ বাটছিলাম, ওদের একটু রান্নার একটু হেল্প করে দিচ্ছিলাম। সেখানে আপনাকে পুরসুরা বিধানসভার মানুষকে সাবধানে থাকতে বলছে, তৃণমূল কর্মীরা গেলে নাকি ঘটি বাটি চুরি হয়ে যাবে এরকম বলছে, কি বলবেন? দেখুন, আজকে উনার যে বলছে সে আগে কত চুরি করেছে এই তো বলে দিলাম। পেট্রোল পাম্পে ভেঙে মন্দির করেছে, এই মন্দির ভেঙে পেট্রোল পাম্প করেছে, আবার কারো কাছ থেকে টাকা নিয়েছে তার কথা উঠে আসছে, এরকম বহু আছে। আর বিমান ঘোষ দেখবেন একটা নাগল দিচ্ছে জমিতে, এটা একটা সার আছে, আর একটা সার আমরা দেখছি, ওই সারকেও আবার ওইখানে জয়েন করে দেবো, আর নাগলটা ভারত জোড়াটা ভালো হবে। সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুকে লাইভ সেই জায়গা থেকে পুরসুরা বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী পার্থ হাজারীর সমর্থনে কিন্তু পথসভা খানাকুলের বালিপুর বাজার। সমস্ত খবর দেখতে সবার আগে অবশ্যই সংবাদ।